হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা শুরু করব স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের যে চ্যাপ্টার আমরা শুরু করেছিলাম কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাশন। সেই কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি আমরা 15টা কোয়েশ্চেন করে নিয়েছিলাম। আজকে আমরা 16 নম্বর কোয়েশ্চেন থেকে স্টার্ট করব এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই তোমাদের জন্য ইউজফুল, কারণ পরীক্ষা এই ধরনের কোয়েশ্চেনগুলো যদি একটু ভালো কোয়েশ্চেন করে বা একটু যদি কঠিন কোয়েশ্চেন করে, এই ধরনের কোয়েশ্চেনগুলো আসার চান্সই কিন্তু সব থেকে বেশি। তো সেই জন্য এই কোয়েশ্চেনগুলো একদমই মিস করো না। নিজেরা দেখো, নিজেদের ক্লাসমেট যারা আছে তাদের সাথে শেয়ার করো। এছাড়া এইসব কোয়েশ্চেনের বাইরেও যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে যায়, তাহলেও তোমরা কমেন্টে এসে কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানেও তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলো জানাতে পারো। ঠিক আছে, চলো স্টুডেন্ট, লেট না করে শুরু করা যাক। তো নাও স্টুডেন্ট, আজকে আমরা 16 নম্বর কোয়েশ্চেন থেকে স্টার্ট করব। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি, চাঁদের অভিকর্ষ বলের মান পৃথিবীর কত গুণ? তো বেসিক্যালি চাঁদের অভিকর্ষ বলের মান পৃথিবীর 1/6 গুণ, মানে 1/6 গুণ। ঠিক আছে, পৃথিবীতে যে কোনো বস্তুর ভর যদি 1 কিলো হয়, তাহলে চাঁদে গিয়ে সেটা 6 গুণ কমে যায়। বোঝা গেল? কারণ সেই বস্তুর ভরটা 6 দিয়ে ভাগ হয়ে যায়, গেলে যা পাওয়া যায় সেটা ওই বস্তুর ভর। তার মানে এটাকে আমরা একটা ইজি ক্যালকুলেশনে বলতে পারি যে যদি আমাদের পৃথিবীতে কোনো বস্তুর ভর 6 কেজি হয়, তাহলে চাঁদে যখন সেই বস্তুটা নিয়ে যাওয়া হবে তখন সেটা কত হয়ে যাবে, তার ভর হয়ে যাবে মাত্র 1 কেজি। বোঝা যাচ্ছে তাহলে কতটা কমে যাবে? তো এখানে বেসিক্যালি চাঁদেরও নিজস্ব অভিকর্ষ বল আছে, তো সেই কারণেই পৃথিবীর যেমন অভিকর্ষ বল আছে কিন্তু চাঁদেরও আছে, কিন্তু সেটা কি অনেক কম। কারণ কি? কারণ চাঁদের তুলনায় পৃথিবীর আকার যেহেতু অনেক বড়, সেই জন্য পৃথিবীর অভিকর্ষ বলের মান বেশি। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এবার চলে এসে আমরা 17 নম্বর কোয়েশ্চেন, যে 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী কত বল দিয়ে আকর্ষণ করে? তো বেসিক্যালি 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে। ঠিক আছে, তো এটা খেয়াল রেখো। তো তারপর বলেছি, একটি কয়েন ও কাগজের টুকরোকে একই সাথে সমুচ্চতা থেকে ফেলা হলে কোনটি আগে মাটি স্পর্শ করবে এবং কেন? তো বেসিক্যালি দেখো, একটি কয়েন ও কাগজের টুকরো, ঠিক আছে, দুটো জিনিস আছে, একটা কয়েন আর একটা কাগজের টুকরো। তাহলে একটি কয়েন ও কাগজের টুকরোকে একই সাথে মাটি স্পর্শ করবে এক্ষেত্রে, কারণ কাগজকে ও কয়েনকে একসাথে সমুচ্চতা থেকে ফেলা হলে একই পরিমাণ বায়ুর বাধা অতিক্রম করতে হবে। ঠিক আছে, ফলে তারা একই সাথে মাটি স্পর্শ করবে। এবার দেখো, এইখানে এই কোয়েশ্চেনটা দেখার পর তোমাদের অনেকের মনে হতে পারে যে এটা তো কখনোই সম্ভব না। কারণ কি? কারণ তুমি এক হাত দিয়ে একটা কয়েনকে ফেলছো, এক হাত দিয়ে একটা কাগজকে ফেলছো, যেটা আমার জন্য হয়েছিল প্রথমে। কিন্তু এখানে আমাদের ব্যাপারটা এরকম নয়, কারণ যদি আমরা আলাদা কয়েন আর আলাদা কাগজ ফেলি, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, তাহলে এখানে দুটো বস্তু আলাদা ভাবে পড়বে। কেন? কারণ বেসিক্যালি কয়েনটা ভারী হওয়ার জন্য কিন্তু বেশি পরিমাণ বায়ুর যে বাধা সেটাকে তাড়াতাড়ি অতিক্রম করবে, কিন্তু কাগজটা হালকা হওয়ার জন্য বায়ুর যে বাধা সেটাকে অতিক্রম করতে টাইম লাগবে। ঠিক আছে, কিন্তু এখানে তোমাকে কি করতে হবে, একটা কয়েন নিতে হবে, তার উপরে কাগজটাকে বসাতে হবে, অথবা কাগজ নিয়ে তার উপরে তুমি কয়েনটাকে রাখলে এখানে কি হবে, একসাথে দুটো বস্তু কিন্তু পড়বে। ঠিক আছে, বা এমন যদি কোনো জায়গা করা যায় যেখানে কোনো বায়ু নেই, তো কোনো একটি কাচের ডাব্বা করে তার মধ্যে যদি আমরা বায়ু শূন্য করতে পারি এবং তার মধ্যে যদি দুটোকে একই সাথে ছাড়া যায়, তাহলে দেখা যাবে তারা দুজন একই সাথে পড়ছে। কিন্তু যেহেতু এটা বাস্তবে করাটা খুবই টাফ, তো সেই জন্য আমরা এটাকে কি করতে পারি, কয়েন আর আমাদের কাগজটাকে যদি একসাথে রাখা হয়, তাহলে কিন্তু সেই দুটো একই সাথে মাটিতে স্পর্শ করবে। বুঝা গেল? তারপরে চলে আসা পরের কোয়েশ্চেন, বলেছে পতনশীল বস্তু কাকে বলে? তো পতনশীল সিম্পল আমরা নাম শুনে বুঝতে পারছি, পতনশীল মানে পড়ে যাচ্ছে এটা। তো পৃথিবীর অভিকর্ষ বলের টানে কোনো বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকলে তাকে পতনশীল বস্তু বলে। ওকে, তারপরে বলেছে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর 3টি সূত্র লেখো। তো পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর 3টি সূত্র হলো এগুলো, যে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। ঠিক আছে, সে তুমি কাগজ ফেলো বা কাঠের ব্লক বা কয়েন, প্রত্যেকটাকে যদি একই উচ্চতায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে তারপরে যদি ছাড়ো, তাহলে সেই বস্তুগুলো প্রত্যেকটা কিন্তু একই সাথে সমান দ্রুততার সাথে নিচে নামবে। তবে এখানে কি বায়ু থাকলে চলবে না, কারণ এখানে বায়ুটাকে পুরোপুরি জিরো ধরে তবেই এটা বিজ্ঞানী বলেছে। ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে হবে। তারপর সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। যত সময় বাড়বে, কারণ তুমি অনেক উঁচু থেকে ছাড়ছো, তাহলে অনেক উঁচু থেকে যখন নামছে প্রথম দিকে বেগ জানা থাকে, যত এটা নামতে থাকে তত এর বেগ বাড়তে থাকে। তার মানে আমরা কি বলতে পারি, সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর বেগ কি হয়, বাড়তে থাকে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তু অতিক্রান্ত দূরত্বও বাড়তে থাকে। তাহলে যখন সময় বাড়বে তার সাথে সাথে পতনশীল যে বস্তু তার দূরত্বও কিন্তু বাড়বে। ঠিক আছে, তাহলে যত সময় বাড়বে সে তত বেশি দূরত্ব অতিক্রম করবে। সিম্পল কনসেপ্ট, এটা আমরাও বুঝতে পারছি। তো এই জিনিসটাই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই তিনটেই কি, তিনটে হলো গ্যালিলিওর সূত্র। ওকে,
দেখো পরের কোয়েশ্চেন কি বলেছে, বলেছে স্থির তড়িৎ বল বা ঘর্ষণ বল কাকে বলে। তো সেক্ষেত্রে আমাদের ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে যে পরিমাণ তড়িৎ আধানযুক্ত বল সৃষ্টি হয় তাকে স্থির তড়িৎ বল বা ঘর্ষণ বল বলে। তাহলে এক্ষেত্রে কি, যখন দুটো বস্তুকে আমরা ঘষি, ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের যদি দুটো হচ্ছে বেলুনকে হচ্ছে সোয়েটারে ঘষা হয়, ঠিক আছে, তাহলে বেলুন দুটোর মধ্যে হচ্ছে একই পরিমাণ আধান তৈরি হবে। তার ফলে যখনই আমরা দুটো বেলুনকে কাছে নেবো তারা একে অপরকে বিকর্ষণ করবে। কেন? কারণ সোয়েটারের সাথে বেলুনকে ঘষা হয়েছে, তাহলে সোয়েটারেও আমাদের এক্ষেত্রে কিন্তু একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়েছে, মানে এক ধরনের হচ্ছে তড়িৎ আধান সৃষ্টি হয়েছে। আবার বেলুনটার গায়েও কিন্তু এক ধরনের তড়িৎ আধান তৈরি হয়েছে। তারপরে দুটো বেলুনকে ঘষার পর যদি তাদেরকে কাছে আনা হয় তাহলে কিন্তু সে দুটো একে অপরকে বিকর্ষণ করবে, বোঝা গেল। কিন্তু যদি আমরা সোয়েটারের কাছে নিয়ে যাই তাহলে বেলুনটা কি হবে, সোয়েটার দ্বারা আকর্ষণ হবে, কারণ এখানে দুটো বিপরীত আধান তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি আমাদের এখানে কোয়েশ্চেন কি ছিল সেখানে চলে আসি, স্থির তড়িৎ বল বা ঘর্ষণ বল কাকে বলে। তো বেসিক্যালি ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে যে পরিমাণ তড়িৎ আধানযুক্ত বল সৃষ্টি হয় তাকে স্থির তড়িৎ বল বা ঘর্ষণ বল বলে, ঠিক আছে। তাহলে এটা খেয়াল রাখতে হবে কাকে আমাদের স্থির তড়িৎ বল বা ঘর্ষণ বল বলা হয়। ওকে, এবার বলেছে, দেখো বলেছে আধানের ধর্ম লেখো। তো আধানের ধর্ম কি কি, দুটি সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং দুটো বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে বেসিক্যালি আধানের ধর্ম কি, দুটি সম আধান পরস্পরকে বিকর্ষণ করে আর দুটি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, ঠিক আছে। তারপর চলে আসো 23 নম্বর, বলেছে দুটি স্থির তড়িৎ আধানযুক্ত বেলুন পরস্পরের কাছে আনলে বিকর্ষণ হয়, তাহলে তাদের মধ্যে কি প্রকৃতির আধান উৎপন্ন হয়েছে, যেটা আমি এক্ষুনি তোমাদের বললাম। তাহলে এটা অ্যান্সার তোমরা অলরেডি বলে দিতে পারবে। তাহলে দেখো এটা অ্যান্সার কি হবে, সম প্রকৃতির আধান উৎপন্ন হয়েছে। কারণ এখানে আমাদের যখন হচ্ছে সোয়েটারের সাথে হচ্ছে বেলুনটা ঘষা হচ্ছে, সোয়েটারে সেক্ষেত্রে এক ধরনের আধান আর বেলুনে তার বিপরীত ধরনের আধান তৈরি হয়েছে। কিন্তু যখন দুটো বেলুনের কথা বলা হবে, দুটো বেলুনে কি একই আধান তৈরি হয়েছে, তার ফলে তাদেরকে কাছাকাছি আনা হলে তারা একে অপরকে বিকর্ষণ করবে, ঠিক আছে। এগুলো খেয়াল রাখতে হবে। এবার বলেছে দেখো কুলম্বের সূত্রটি লেখো। তো কুলম্বের সূত্র কি, কুলম্বের সূত্র অনুসারে হচ্ছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে, ঠিক আছে, মানে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু বা দুটো যদি হচ্ছে বস্তু নেওয়া হয়, তাহলে এই বস্তু দুটো যদি হচ্ছে আধান যুক্ত হয়, ঠিক আছে, মানে এটাও হচ্ছে এক ধরনের আধান আছে, এতেও এক ধরনের আধান আছে, তাহলে সেরকম দুটি বস্তুর মধ্যে তাদের হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে তাদের আধানের উপর মানে আধানের সাথে হচ্ছে সমানুপাতিক এবং আধানের মধ্যবর্তী মানে দুটি বস্তুর মাঝের হচ্ছে দূরত্বের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে এখানে কি বলা হলো, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ সমানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা হচ্ছে পয়েন্ট আমাদের মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আধান দুটির গুণফলে, ঠিক আছে। এখানে একটা ছোট্ট পয়েন্ট আমরা অ্যাড করব, আধান দুটির গুণফলে। তাহলে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, ঠিক আছে, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা একটাই পয়েন্ট অ্যাড করবো যে আধান দুটির গুণফলের সমানুপাতিক, ঠিক আছে। তাহলে এখানে এই পয়েন্টটা শুধু আমরা অ্যাড করবো, এটা আমরা হচ্ছে নোটসে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। যদি আমরা ইনকেস ভুলে যাই কোনো কারণে বা মিস্টেক হয়ে যায় তাহলে তোমরা একটু এটা মনে রেখে এটাকে অ্যাড করে নিও, ঠিক আছে। এবার চলে আসি আমরা পরের পয়েন্টে। দেখো এখানে এবার কুলম্বের হচ্ছে গাণিতিক রূপ, তাহলে কি হবে, এদের মধ্যে যে বলটা কাজ করছে যেটাকে আমরা এফ বলছি, তো এফ ইজ ইকুয়াল টু আমাদের কে ইন্টু Q1 Q2 বাই হচ্ছে R স্কয়ার। তাহলে এখানে Q1 Q2 কি, দুটো আধান, ঠিক আছে। Q1 হচ্ছে প্রথম আধান, Q2 হচ্ছে দ্বিতীয় আধান, আর তার সাথে আসছে আমাদের R স্কয়ার, মানে হচ্ছে দুটি আধানের বা আধানযুক্ত বস্তুর মাঝের যে দূরত্ব সেই দূরত্বের হচ্ছে বর্গের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আরটা কি, আর হচ্ছে দূরত্ব, এবার তার হচ্ছে বর্গ করতে হবে এবং সেই বর্গটা কি বলের সাথে হচ্ছে ব্যস্ত সম্পর্কে থাকবে, ঠিক আছে। তাহলে সূত্রটা মনে রাখতে হবে, তার সাথে সাথে এই সমীকরণটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে। প্রত্যেকটা মান এখানে দেওয়া আছে। কে হলো এখানে কুলম্বের ধ্রুবক, Q1 হচ্ছে প্রথম বিন্দুর আধান, প্রথম বিন্দুর আধান যে কোনো কিছু হতে পারে, প্লাস হতে পারে মাইনাস হতে পারে। আর হচ্ছে দুটি বিন্দুর মাঝের দূরত্ব, Q2 হচ্ছে দ্বিতীয় বিন্দুর আধান, আর F হচ্ছে প্রযুক্ত বল, ঠিক আছে। এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে মাথায় রাখতে হবে। আর এইটাকে যদি ভালো করে দেখো তাহলে এখান থেকে আরেকটা জিনিস তোমরা হচ্ছে ভালো করে হচ্ছে বুঝতে পারবে, সেটা হচ্ছে এই যে পুরো মানটা দেখছো, এই যে এফ, এই এফ এর মানটি কিন্তু আমাদের সেই প্রথমে আমরা যেটা হচ্ছে অভিকর্ষ বা মহাকর্ষ দেখেছিলাম তার সাথে কিন্তু সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওখানে শুধু আমাদের কে এর জায়গায় জি ছিল, Q1 Q2 যেটা আমাদের এখানে ধরা হয়েছে ওখানে সেক্ষেত্রে বস্তুর দুটো ভর ছিল M1 M2, আর নিচে এখানে যেটা দূরত্বকে হচ্ছে আর স্কোয়ার ধরা হচ্ছে ওখানে আমাদের দূরত্ব ছিল ডি স্কোয়ার, ঠিক আছে। তো সেম টু সেম বলে দিতে পারি আমরা। তো এটা মনে থাকলে ওটা মনে থাকবে, বা ওটা মনে থাকলে এটা মনে রাখো, একদম ইজি। তো একটু শুধু আমাদের কি করতে হবে, একটার সাথে আরেকটা রিলেট করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। না এবার চলে আসি আমরা তারপরের কোশ্চেন। বলেছে নিচের তালিকায় দেওয়া যে কোনো দুটি বস্তুর ঘর্ষণে তালিকার উপরে থাকা বস্তুটির মধ্যে ধনাত্মক এবং নিচে থাকা বস্তুটির মধ্যে ঋণাত্মক আধান তৈরি হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে যা যা বস্তু দেওয়া আছে এগুলো শুধু আমাদের একটু মনে রাখতে হবে নোটস থেকে, যে কোন বস্তুটা আগে আছে কোনটা পরে আছে। কারণ এক্ষেত্রে যে কোনো দুটো বস্তুকে যদি হচ্ছে পাশাপাশি ঘষা হয় একে অপরের সাথে, তাহলে কিন্তু এদের মধ্যে একটার মধ্যে হচ্ছে ধনাত্মক, মানে প্রথম যেটা দেওয়া আছে লিস্ট অনুযায়ী সেটার মধ্যে ধনাত্মক এবং পরেরটার মধ্যে ঋণাত্মক তৈরি হবে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা হচ্ছে পশমকে বলতে পারি কি, পশমের মধ্যে হচ্ছে ধনাত্মক এবং কাচের মধ্যে ঋণাত্মক। আবার একইভাবে আমাদের যদি কাচ আর রেশমের মধ্যে ঘষা হয় তাহলে এখানে কাচের মধ্যে ধনাত্মক আর রেশমের মধ্যে হচ্ছে ঋণাত্মক আধান তৈরি হবে, ঠিক আছে। তাহলে এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো প্রত্যেকটা হচ্ছে 1 by 1 কমপ্লিট করতে হবে, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে।
এবার চলে আসছে বস্তুর ওজন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। তো কোনো বস্তুর ওজন যেটাকে অ্যাকচুয়ালি ভার বলা হয়, ঠিক আছে, কারণ আমি তোমাদের বারবার বলেছি ভর আর ভার দুটো জিনিস কিন্তু আলাদা। তো সেই জন্য হচ্ছে বস্তুর ওজন বা ভার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, বস্তুর ওজন বা ভার স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়, ঠিক আছে, এটা খেয়াল রেখো। তারপরে বলছে অভিকর্ষজ ত্বরণ কাকে বলে। তো অভিকর্ষজ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয়, মানে কি সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তো এক্ষেত্রে হচ্ছে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে আমরা বলবো কি অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলেছে এসআই পদ্ধতিতে জি এর গড় মান কত। তো এসআই পদ্ধতিতে জি এর গড় মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা হচ্ছে এই কোয়েশ্চেনটা একইভাবে আলাদাভাবে আসতে পারে, এইভাবে না এসে এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান কত। তো বেসিক্যালি অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে সেম 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল রাখতে হবে এই দু ধরনের কোয়েশ্চেনে কিন্তু অ্যান্সার একই রকম। তো এক্ষেত্রে একটা বলেছে জি এর মান আর একটা বলেছে অভিকর্ষজ ত্বরণের মান, ঠিক আছে। তো এই প্রত্যেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। এরপরের কোশ্চেনে চলে আসি, বলেছে 1 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবীর 9.8 বল দিয়ে আকর্ষণ করে, ঠিক আছে, এটা রেয়ার, মানে এটা হচ্ছে আমরা আগেই পেয়েছিলাম। তো এক্ষেত্রে 5 কেজি ভরের একটি বস্তুকে কত বল দিয়ে আকর্ষণ করবে। সিম্পল, 1 কেজিকে যদি 9.8 দিয়ে আকর্ষণ করে তাহলে 5 কেজিকে কত বল দিয়ে আকর্ষণ করবে, 5 ইন্টু 9.8। তাহলে এখানে 5 ইন্টু 9.8 নিউটন, এটা সমান কত 49 নিউটন, ঠিক আছে। তাহলে 49 নিউটন বল দ্বারা হচ্ছে আকর্ষণ করবে। সেক্ষেত্রে ওই বস্তুটার ওজন কত হবে, 5 কেজি তো হচ্ছে তার ভর আছে, তার সাথে হচ্ছে যে পরিমাণ বল আকর্ষণ করছে সেই নিউটনটা গুণ করে যা হবে সেইটাই হচ্ছে ওই বস্তুটার ওজন হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে এখানে কেজি বা হচ্ছে গ্রাম এগুলো কেন দেওয়া নেই, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমাদের ওজন যখন বলেছে কেজি কেজি বা গ্রাম সাধারণত ইউজ করা হয়, কিন্তু এক্ষেত্রে আমরা যেহেতু বলতে পারবো না কেজি বা গ্রাম, তো সেক্ষেত্রে এইভাবে তোমাকে অ্যান্সারটা প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। চলে আসো তারপরে, বলেছে বল মাপার এককগুলি কি কি। তো বল মাপার একক হচ্ছে দুটো, বল মাপা হয় আমাদের এসআই পদ্ধতিতে নিউটন দিয়ে, যেটা আমরা একটু আগে প্রত্যেকটা জায়গায় নিউটন ইউজ করেছি সেটা জানো, এটা হচ্ছে এসআই পদ্ধতি। আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে বল মাপার একক হচ্ছে ডাইন, ঠিক আছে। তো এসআই পদ্ধতিতে বল মাপার একক হচ্ছে নিউটন আর সিজিএস পদ্ধতিতে ডাইন, ঠিক আছে। তারপরে চলে আসি আধান মাপার গাউসীয় একক কোনটি। তো আধান মাপার গাউসীয় একক হচ্ছে ইএসইউ বা হচ্ছে স্ট্যাট কুলম, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আধান মাপার গাউসীয় একক কি ইএসইউ বা স্ট্যাট কুলম, ওকে। তারপরে হচ্ছে শূন্য মাধ্যমে কে এর মান কত। তো শূন্য মাধ্যমে আমাদের কে এর মান 9 ইন্টু হচ্ছে 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, বা এখানে আমরা শর্টেও এন তারপরে এম স্কয়ার বাই হচ্ছে কুলম, ঠিক আছে, মানে কিউ দিয়ে হচ্ছে স্কয়ার দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, বা সরি কিউ নয় সি এর স্কয়ার, ঠিক আছে, কারণ কুলমকে সি দিয়ে প্রকাশ করা হয়, তো সেক্ষেত্রে সি এর স্কয়ার আমরা দিয়ে দিতে পারি, এটা যদি শর্টে লিখি, ওকে। তো এটা খেয়াল রাখো। তারপরে কোশ্চেন চলে আসি, বলেছে আমাদের চারপাশে সব বস্তুগুলো সাধারণভাবে আধানবিহীন বা নিস্তড়িত হয় কেন। তো আমাদের চারপাশে যত বস্তু যেরকম ইট কাঠ পাথর এত কিছু দেখছো, আর আমরা প্রত্যেকেই জানি হচ্ছে প্রত্যেকটা বস্তুর মধ্যেই কিন্তু আলটিমেটলি পরমাণু আছে, তাহলে সেগুলো প্রত্যেকটা নিস্তড়িত হয় কেন, সেগুলো তড়িৎ যুক্ত হয় না কেন, ঠিক আছে। বা আমরা হচ্ছে একটি কারেন্টের তার, যেটা হচ্ছে কারেন্ট বা হচ্ছে ইলেকট্রিসিটি যদি হচ্ছে প্রবাহিত হয় বা আধান প্রবাহিত হয় তখন সেটা হচ্ছে তড়িৎ আধান যুক্ত হয়, কিন্তু সেটা যদি কোনো রকম হচ্ছে বৈদ্যুতিক তারের সাথে সরাসরি যুক্ত না থাকে সেটা কোনো রকম হচ্ছে আধান যুক্ত হয় না। কেন হয় না তার কোয়েশ্চেনটা হচ্ছে এখানে আমরা জানবো। তো দেখো আমাদের চারপাশে যেসব বস্তু থাকে তাদের প্রত্যেকটি বস্তুই পরমাণু দিয়ে গঠিত, এটা আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে। ইট কাঠ পাথর আমাদের হচ্ছে মানে ড্রেস থেকে শুরু করে আশেপাশে যা আছে সবকিছু, ঠিক আছে, প্রত্যেকটা পরমাণু দিয়ে গঠিত। প্রতিটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকায় পরমাণুগুলো হচ্ছে নিস্তড়িত হয়, আর যখনই পরমাণু নিস্তড়িত হয় তখন আমরা বলতে পারি বস্তুগুলো কেমন হবে, নিস্তড়িত হবে, ঠিক আছে। নাও এবার চলে আসি আমরা 34, বলেছে ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে কি বলে। তো ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে হচ্ছে অ্যানায়ন বলে, ঠিক আছে, ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে কি বলে, অ্যানায়ন বলে, ঠিক আছে। তারপরে চলে আসো, বলেছে ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে কি বলে। তো ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে, ঠিক আছে, তাহলে ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে কি বলে, ক্যাটায়ন বলে। তারপর বলছে একটি ধনাত্মক আধানযুক্ত বস্তুকে ঋণাত্মক আধানযুক্ত বস্তুর কাছে আনা হলে কি হবে। তো বেসিক্যালি একটি ধনাত্মক আধানযুক্ত বস্তুকে ঋণাত্মক আধানযুক্ত বস্তুর কাছে আনা হলে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হতে দেখা যাবে, ঠিক আছে, কারণ দুটোর কি আধান বিপরীত, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে এরকম যদি দুটো বস্তু হয় তাহলে একে অপরের মধ্যে কি হবে, আকর্ষণ হবে, ঠিক আছে, যেটা আমরা প্রথম থেকেই বলছিলাম। তাহলে এই জিনিসটাকে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন চলে আসি, বলেছে তড়িৎ আবেশ কাকে বলে। তো তড়িৎ আবেশ কাকে বলবো, কোন তড়িতায়িত বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তড়িত বস্তুর দুই প্রান্তে বিপরীত তড়িতের সমাবেশ ঘটায়, এই ঘটনাকে তড়িৎ আবেশ বলে, ঠিক আছে। তার মানে হচ্ছে একটি তড়িতায়িত বস্তু, একটা বস্তু যার মধ্যে হচ্ছে ধনাত্মক আধান আছে, সেটাকে যদি অপর একটি হচ্ছে নিস্তড়িত বস্তুর কাছে আনা হয় তাহলে দেখা যাবে এই বস্তুটার এপারে যে ধনাত্মক আধানগুলো ছিল সেগুলোর জন্য এখানে ঋণাত্মক আধান হচ্ছে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে যে ধনাত্মক আধান মানে প্লাস দিয়ে চিহ্ন দিয়ে হচ্ছে প্রকাশ করা হয় ধনাত্মককে, তাহলে এই বস্তুটা ধনাত্মক আধানযুক্ত হওয়ার ফলে বা কোনো একটি আধানযুক্ত হওয়ার ফলে অপর একটি নিস্তড়িত বস্তুর কাছে আনলে এই নিস্তড়িত বস্তুর মধ্যে এক প্রান্তে হচ্ছে যে আধান সৃষ্টি হবে অপর প্রান্তে ঠিক তার বিপরীত আধান সৃষ্টি হবে। তো এই ঘটনাটাকেই বলা হয় কি তড়িৎ আবেশ, বোঝা গেল, এটা খেয়াল রাখতে হবে। তারপরে বলা হচ্ছে দেখো পরমাণুর ইলেকট্রনগুলি ক্রমাগত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে কেন। তো পরমাণুর
তো পরমাণুর ইলেকট্রনগুলি ক্রমাগত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে কেন? কারণ পরমাণু নিউক্লিয়াস ও ইলেকট্রনগুলির মাঝে সর্বদা তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে এবং ফলে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। বোঝা গেল? তাহলে কি বললাম? পরমাণু নিউক্লিয়াস ও ইলেকট্রনগুলির মাঝে সর্বদা তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে, আর এই বল কাজ করে বলেই হচ্ছে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে থাকে। ঠিক আছে? যেটা অলরেডি বইতেও তোমরা একটা ছবিতে দেখতে পাবে, যেরকম মাঝখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের চারপাশে একটা কক্ষপথ জুড়ে ঠিক যেভাবে হচ্ছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, ঠিক সেরকম একটা কক্ষপথের আকারে হচ্ছে ইলেকট্রন গুলো হচ্ছে এর চারপাশে হচ্ছে এইভাবে ঘুরতে থাকে। ঠিক আছে? আর এখানে হচ্ছে এখানে আমাদের কেন্দ্র, যেটাকে আমরা নিউক্লিয়াস বলা হয় পরমাণু, তো সেই কেন্দ্র হচ্ছে কন্টিনিউয়াসলি এটাকে কি করে? আকর্ষণ করে। ঠিক আছে? তবে এই আকর্ষণ বলটা থাকার জন্যই এরা কন্টিনিউয়াসলি বাইরের দিকে তো একটা বল হচ্ছে অনুভব করে, কিন্তু তারপরেও এটা এর চারপাশে হচ্ছে ঘুরতে থাকে। বোঝা গেল? তাহলে এই প্রত্যেকটা কনসেপ্ট হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে, তবেই হচ্ছে পুরো কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা ইজিলি করতে পারবে। ঠিক আছে? তো আই হোপ পুরো ক্লাস তোমরা বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা নেই, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে প্রপারলি আমি অ্যান্সার করার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। তো স্টুডেন্ট, তোমাদের কাজ এবার যেটা, সেটা হচ্ছে পুরো অধ্যায়টা ভালো করে পড়ো, যেহেতু আগের পার্টে একটা হয়েছিল। তো আগের পার্টের ভিডিও যারা দেখোনি তারা হচ্ছে এই পার্টে হচ্ছে দেখে নিতে পারো। ঠিক আছে? আর যারা হচ্ছে দেখেছো তাদের জন্য তো খুব ভালো, তারা হচ্ছে অবশ্যই পুরো পিডিএফটাকে ডাউনলোড করো, করে হচ্ছে নিজের হচ্ছে এটাকে পড়ো ভালো করে। ঠিক আছে? আর প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার ম্যাক্সিমাম যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করেছি। তো কেমন লাগলো ক্লাস সেটা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাও। আর তার সাথে সাথে যেটা তোমরা করবে সেটা হচ্ছে নিজেদের ফ্রেন্ড সার্কেলে যেসব ক্লাসমেট আছে, যারা ব্যাচমেট আছে, বা হচ্ছে যারা তোমাদের থেকে সিনিয়র, যারা হচ্ছে ছোট আছে, বা যারা জুনিয়র, যারা হচ্ছে অলরেডি, যাদের জন্য এই ক্লাসগুলো ইউজফুল হতে পারে, তাদেরকে অবশ্যই হচ্ছে ক্লাসগুলো শেয়ার করো। ঠিক আছে? তো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।